ভারতের পর চীন সফর মাননীয় প্রধানমন্ত্রীর, ভারতের সাথে সম্পর্ক, একই সাথে চীনের সাথে সম্পর্ক, এটা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স। চীন এবং ভারত কিন্তু পরস্পরের প্রতিযোগীও, আবার কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধও হচ্ছে তাদের। এই মুহূর্তে কিন্তু বিশ্বে যে রাজনৈতিক যে মেরুকরণ, সেখানে কিন্তু এত বেশি বৈচিত্র্য আছে যেটা কিন্তু অনেক সময় ভাবাও যায় না। আপনি পাকিস্তান, আমেরিকার সাথে পাকিস্তানের একটা বন্ধুত্ব, আবার ভারতের সাথে কিন্তু আমেরিকার শত্রুতা না, কিন্তু রিলেশনটা পাকিস্তানের সাথে ভারতের অনেক বেশি, পাকিস্তানের অনেক বেশি। আবার যখন চায়না কন্টেস্টে আসে তখন দেখা যায় যে আমেরিকা তখন পাকিস্তানের চেয়ে ভারতকে বেশি রিলাই করে। অর্থাৎ এটা হচ্ছে মানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বা কিভাবে আমার দেশের বেশি প্রাপ্তি ঘটবে এগুলোকে আলোচনায়, এগুলোর আলোকে এই বিষয়গুলো হয়। তো সেই জায়গা থেকে আপনি যেমনটি বললেন যে ভারত চায়না শুধু প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নয়, কখনো কখনো তারা নিয়ত যুদ্ধের মধ্যে আছেন। তো এই সবগুলো যদি আপনি একটা ফ্রেমে এনে দাঁড় করান এবং তার বিপরীতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিপ্লোমেসিকে চিন্তা করেন, তাহলে মাঝে মধ্যে আসলে একটু অবাক হতে হয় যে কি জাদু বলে। আমি হয়তো মনে করতে পারেন যে আমি এটা ওনাকে তোষামত করছি, কিন্তু এটা মাসুদ করিম ভাই আছেন, উনি দীর্ঘদিন ডিপ্লোমেসির সাথে জড়িত, সাংবাদিকতায়। মানে একজন নেতার দূরদর্শিতা, পার্সোনালিটি এবং তার পারঙ্গমতা কোন লেভেলে পৌঁছালে এরকম দুটি দেশকে মানে এক জায়গায় রেখে নিজেদের জন্য সর্বোচ্চ আদায়টা নিশ্চিত করতে পারে। এটা অনেকটা অবিশ্বাস্য হলো সত্য হচ্ছে কি, বঙ্গবন্ধু কন্যা সেই অসাধারণ কাজটি কিন্তু প্রতিনিয়ত করে চলছেন। এবং আলোচনার শুরুতে মাসুদ করিম ভাই যেমনটি বলছিলেন যে মানে আপনার ওই যে তিস্তা ব্যারেজের যে প্রকল্পের বিষয়টি, সেটি কিন্তু এতদিন আলোচনা হচ্ছিল যে সেটা আমরা চায়না সহায়তা নিয়ে প্রয়োজনে সেখানে আমরা বর্ষাকালীন পানিগুলো জমিয়ে রেখে আমরা যেন শুষ্ক মৌসুমে আমাদের কৃষিকাজগুলো ঠিকমতো করতে পারি, সেই জন্য আমরা সেটা কাজে লাগাবো। তো এটা এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন এবং তিনি আগ্রহ প্রকাশ করলেন। অর্থাৎ শেখ হাসিনার দেশের প্রতি মমত্ববোধ, কমিটমেন্ট, অ্যাডামেন্সি, ডেডিকেশন কোন লেভেলে থাকলে তিনি কিন্তু অনেকটা বলা হয় না বাঘে মোষে এক ঘাটে গোল খাওয়ানো, সে জায়গাটা কিন্তু তিনি দক্ষতার সাথে কিন্তু তিনি করে যাচ্ছেন। এখন দেখুন, এই যে আমরা বাংলাদেশে একটু বন্যা হলেই কিন্তু আমরা বলি কি যে ভারত পানি ছেড়ে আমাদের মেরে দিচ্ছে। গতকাল আনন্দবাজার পত্রিকা পড়লাম, বাংলাদেশের কয়েকটি টেলিভিশনও দেখলাম যে খোদ আসামেই 13টি জেলা পানির নিচে ভাসছে। অর্থাৎ পানির স্রোতের যেই গতানুগতিক ধারা বা চিরন্তন যে ধারা, সে ধারা হচ্ছে কি নিচের ভাটির অঞ্চলগুলো কিন্তু ক্রমাগত প্লাবিত হয়। তো এখন এই আমরা হয়তো আমাদের নিচে কোনো ভাটির দেশ থাকলে বর্ষাকালে আমরাও সেই কাজটি করতাম। তাহলে এখন আমাদের ওয়েটা কি, আমাদের ডিপ্লোমেসি যেমন করতে হবে, পাশাপাশি আমাদেরকে নিজেদের একটা আমাদের রিজার্ভার করতে হবে, উপায় বের করতে হবে। হ্যাঁ, আমাদের নদী খনন করতে হবে, উপায় বের করতে হবে। সেটাই উপায়, সেটা নদী খনন করে হোক, সেটা রিজার্ভার করে হোক, হোয়াট এভার ইট ইজ, ডিপ্লোমেসির পাশাপাশি এইটাও থাকবে। যখনই আমি আমার বিকল্পটা ওপেন রাখতে পারবো, তখনই কিন্তু আমার প্রতিপক্ষ সহজ আমাকে নিয়ে খেলতে পারবে না। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বী দেশ, তারা কিন্তু আমাকে নিয়ে খেলতে পারবে না। আজকে বঙ্গবন্ধু কন্যার অসাধারণ ডিপ্লোমেসির কারণে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং তিনি আমাদের বাংলাদেশের কোনো ভূমি যেভাবে অন্য কোনো দেশের সন্ত্রাসীদের জন্য ব্যবহার করতে দিচ্ছেন না, ঠিক একইভাবে তিনি আমাদের দেশের স্বার্থকে নিশ্চিত করার জন্য কোনো দেশের কাছে আমরা মাথা ঝুঁকাচ্ছি না। আমরা বলছি যে তোমার শত্রু বা তোমার সন্ত্রাসীরা আমার এখানে জায়গা পাবেন, এটা আমি যেমন নিশ্চিত করি, তোমাকেও নিশ্চিত করতে হবে আমার দেশের স্বার্থের জন্য। এবং এই মানে ডিপ্লোমেসির কারণে কিন্তু আজকে আমি বঙ্গবন্ধু কন্যার পক্ষে ভারত এবং চায়না দুটি দেশের ডিপ্লোমেসিতে ভারসাম্য রক্ষা করে, চীনের বিনিয়োগ যেমন প্রতিদিন আমাদের দেশে বাড়ছে, ঠিক তেমনিভাবে ভারতের সাথে কিন্তু আমাদের সম্পর্কের কোনো অবনমন নেই বলে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে
আপনার পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয়, গঙ্গার পাড়ে চুক্তি হয়, 68 বছরের অমীমাংসিত সীমান্ত চুক্তি হয়, আমাদের আপনার যে কি বলে এটাকে যে আমরা সমুদ্র সীমা আমরা জয়লাভ করি এবং আমাদের অর্থনীতি বেগবান হয়। এটি হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা। এখানে এই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ কোনো বিকল্প বা তাদের কাছে সুনির্দিষ্ট কোনো সমাধান না থাকার কারণে তারা কিন্তু অন্ধ হয়ে একের পর এক প্রলাপ যেমন বকে যাচ্ছেন, তেমনিভাবে দেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যাচ্ছেন। এটি বাংলাদেশের আজকের বাস্তবতা। বাট আমি মনে করি ইংরেজিতে একটা কথা আছে যে ইউ ক্যান ব্লাফ সাম পিপল ফর দ্য সাম টাইম বাট ইউ ক্যানট ব্লাফ অল দ্য পিপল ফর দ্য অল দ্য টাইম। বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। সেই কারণে আপনি দেখবেন যে এত অপপ্রচার, এত মিথ্যাচার। আপনি দেখেন সেই শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর থেকে প্রতিদিন বলছে যে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি, ব্যাংকের টাকা নেই, দেশ শেষ হয়ে গেছে। ডেসপাইট অল দিস থিংস এবারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা বাজেট সাবমিট করেছে 7,59,000 কোটি টাকার। সুতরাং আমি মনে করি যে যেভাবে দেশ এগুচ্ছে বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব। চায়না এবং ভারতের মতো দুটি যুদ্ধংদেহী রাষ্ট্র বলেন, সেখানে আমরা সব কিছু ঠিক রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।